নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। সেদিন একটা দরকারি কাজে রানাঘাট যেতে হয়েছিল। তা দুপুরবেলা দমদম থেকে উঠে পড়লাম রানাঘাট লোকালে। ট্রেনটা ফাঁকাই ছিল। জানলার ধারে সিটটা আমার প্রথম পছন্দের, কিন্তু জানলার ধারে সিটটা না পেয়ে ঠিক তার পাশের সিটটা ফাঁকা থাকায় বসে পড়লাম সেখানে। বসে বসে ভাবছিলাম 1.25 ঘন্টার পথ কিভাবে কাটাবো। কপালটা ভালো ছিল, 2-3টে স্টেশনের পরে পাশের ভদ্রলোক জানলার ধার ছেড়ে উঠে পড়লেন। পেয়ে গেলাম জানলার ধারের সিটটা, আমার পছন্দের সিটটা। আর কিছুক্ষণের মধ্যেই পাঁচমিশালি ঐকতানের মধ্যেই চোখ বুজে ফেললাম অভ্যেসবশত। হ্যাঁ বন্ধুরা, দূরপাল্লার যাত্রায় বেশিরভাগ সময় আমি চোখ বন্ধ করে রাখি, কিন্তু চোখ বাদে সবকটা ইন্দ্রিয়ই কিন্তু সজাগ থাকে। মাঝে মাঝে অবশ্য চোখ বন্ধ করা অবস্থাতেই চলে যাই ঘুমের দেশে ক্ষণিকের জন্য। কিছুক্ষণ পর ঘুম ভেঙে আবার বাস্তবে ফিরে আসি, তবে তাতেও কিন্তু খুব একটা চোখ খুলি না, চোখটা বন্ধই করে রাখি। আসলে এইভাবেই চলে চেতন আর অবচেতনের মধ্যে অবাধ ও সাবলীল যাতায়াত। রানাঘাট মানে আমাকে এক ঝাঁক নস্টালজিয়া ঘিরে ধরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আদর্শ হিন্দু হোটেল, হাজারী ঠাকুর, পদ্মঝি, বেচুর চক্রবর্তী, এইরকম সব নাম। আসলে এই নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে আজ থেকে প্রায় 85 বছর আগের এক গ্রামীণ মানুষদের জীবন কাহিনী। জড়িয়ে আছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। জড়িয়ে আছে মানুষের উত্তরণের কাহিনী, একেবারে জিরো থেকে হিরো হয়ে উঠবার কাহিনী। আজ থেকে প্রায় 85 বছর আগে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সারা জাগানো কালোজয়ী উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসে দেখা যায় রানাঘাট রেলবাজারে বেচু চক্রবর্তী হোটেলে রান্নার কাজ করে হাজারী ঠাকুর। তার হাতের রান্নার এমনই গুণ যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তখনকার দিনে রানাঘাটে এলে বেচু চক্রবর্তী হোটেলে ঢুকে পড়ত শুধুমাত্র হাজারী ঠাকুরের হাতের রান্নার স্বাদ নেবে বলে। সে ছিল প্রচন্ড সৎ, পরিশ্রমী এবং কর্তব্যনিষ্ঠ। তবু তার নিত্যদিন গঞ্জনা ও বঞ্চনা সহ্য করতে হতো। বিশেষ করে হোটেলের পদ্মঝি হাজারী ঠাকুরের রান্নার সুনাম একেবারে সহ্য করতে পারত না। কারণে অকারণে হোটেল মালিক বেচু চক্রবর্তীর কাছে হাজারী ঠাকুরের নামে নিন্দেমন্দ করত। তবে বেচু চক্রবর্তী তাতে খুব একটা কান দিত না, কারণ এই হোটেলটা বলতে গেলে হাজারী ঠাকুরের রান্নার জাদুতেই চলে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। এই রানাঘাট স্টেশনের ঠিক উল্টো দিকে কিন্তু একটি হোটেল আছে যার নাম আদর্শ হিন্দু হোটেল। তবে সেই হোটেলের সঙ্গে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের কোনো যোগই নেই, শুধু নামটুকু ছাড়া। শোনা যায় 1955-56 সাল নাগাদ গোপীনাথ কুণ্ডু নামে এক ব্যক্তি রানাঘাটে এই আদর্শ হিন্দু হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন রানাঘাটের বাসিন্দা, আর সেই সময় এই উপন্যাসটি বেশ জনপ্রিয় হওয়ার কারণে তিনি যখন হোটেল ব্যবসা শুরু করবেন বলে ঠিক করলেন, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার হোটেলের নাম রাখবেন আদর্শ হিন্দু হোটেল। আপনারা দেখলেন বাড়ির মাথায় আদর্শ হিন্দু হোটেল লেখা বোর্ডটি। এবার আমরা ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করব। ফিরে যাই আগের কথায়। শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও হাজারী ঠাকুর স্বপ্ন দেখত সে একটা হোটেল খুলবে, একদম নিজের হোটেল। স্বপ্নের জাল বোনা চলত শয়নে স্বপনে জাগরণে। সে প্রচন্ড সৎ হওয়া সত্ত্বেও কপাল দোষে চুরির দায়ে তাকে জেলে যেতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে সে লোকের থেকে টাকা ধার করে রানাঘাটেই খুলে ফেলেছিল একটি হোটেল, যার নাম ছিল আদর্শ হিন্দু হোটেল। হাজারী ঠাকুর তার স্বপ্ন, তার সততা, নিষ্ঠা আর পরিশ্রমের ফল পেয়েছিল সে। 1 বছরের মধ্যেই তার হোটেলটি হয়ে উঠেছিল রানাঘাটের সেরা হোটেল, আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আর উপন্যাসের শেষে দেখা যায় মুম্বাইয়ের বিশাল এক হোটেল পরিচালনার জন্য তার ডাক পড়ে। সেই ডাকে সাড়া দিয়ে পাড়ি দেয় মুম্বাই। পেছনে পড়ে থাকে তার জীবন সংগ্রামের নানা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা আর উত্তরণের কাহিনী। তবে তার এত উন্নতি হওয়া সত্ত্বেও সে ভোলেনি তার প্রথম জীবনের হোটেল মালিকের কথা, সেই বেচু চক্রবর্তীর কথা। মালিকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হাজারী ঠাকুর তার হোটেলটির পরিচালনার ভার বেচু চক্রবর্তীর হাতে সমর্পণ করে দেয়। বন্ধুরা, এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের গল্প। তবে এবারে আমরা ফিরে আসি বর্তমানে, রানাঘাটের বর্তমান আদর্শ হিন্দু হোটেলে। জেনে নিই এই হোটেল সম্পর্কে 2-4টি কথা, আর দেখিনি এই হোটেলটা কি রকম। চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক।
হোটেলের বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় উল্টো দিকের রানাঘাট রেল স্টেশনের ভবনটি। আপনারা দেখছেন রানাঘাট জংশন, রানাঘাট স্টেশনের ভবনটি। আমি এখন দাঁড়িয়ে আছি আদর্শ হিন্দু হোটেলের ভেতরে। কাউন্টারে যিনি দাদা বসে আছেন তার পরিচয়টা আমি তার মুখ থেকে শুনবো। আপনার নামটা যদি বলেন দাদা। আমার নাম স্বপন লাহিড়ী। স্বপন লাহিড়ী। এই আদর্শ হিন্দু হোটেল সম্পর্কে যদি দু একটা কথা বলেন। আমার শোনা কথা যদিও, এখানে এই বিল্ডিংটাকে এখানে ছিল না, ছিল একটু পেছনে। সেখান থেকে মডিফিকেশন হতে হতে এটা এখানে এসে দাঁড়িয়েছে। আগে এখানে কয়লার ইঞ্জিন যেটা রানাঘাটের যেটা আগে যে ইয়ে ছিল, সেই কয়লার ইঞ্জিনের ছায়ের গাদা ছিল আগে, যখন স্টিম ইঞ্জিন যখন চলতো সেই সময়টা। সেইটা আস্তে আস্তে রিমডেলিং হতে আজকে এখানে বিল্ডিং এইখানে এসে দাঁড়িয়েছে, এই দোতলায় এসে দাঁড়িয়েছে। আর এই যে গোপীনাথ, ইনি আদর্শ হিন্দু হোটেলের প্রতিষ্ঠাতা গোপীনাথ কুণ্ডু মশাই। ইনি মারা গেছেন 1396 সালে। দুজন কেমন রেসপন্স করে এই হোটেল সম্পর্কে বা সেই মেমোরি সম্পর্কে, সেই নস্টালজিয়া সম্পর্কে? বছর 8 ধরে। আচ্ছা, তার আগের ব্যাপারটা আমি ঠিক আমার জানা নেই, কিন্তু আমার থাকাকালীন অনেকে এসেছে, যেমন রিসেন্ট মির এসেছিলেন, এসেছিলেন বছর খানিক হয়নি, তার আগে এসেছিলেন। তারপরে আরো অনেকে আসেন। আসলে এই হোটেলের নামটার সঙ্গে একটা নস্টালজিয়া কাজ করছে, তো বাঙালির সেন্টিমেন্ট কাজ করছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই ব্যাপারটার জন্য ছবি দেখেছি আপনাদের এখানে। যা খুব ভালো লাগলো। আমাদের অরিজিনাল প্রথম যে বোর্ড ছিল, এটা 5 মিনিট যে বোর্ডটা ছিল। এই হোটেলটার বয়স কত মোটামুটি আপনার ধারণা অনুযায়ী? মানে 65 থেকে 70 বছর। 65 থেকে 70 বছর হোটেলটা বয়স, তাই তো? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন 1950 সালে, কিন্তু রেখে গেছেন তার কালোজয়ী সাহিত্য কীর্তি। তার মধ্যে অন্যতম আদর্শ হিন্দু হোটেল। দেখে গেছেন এই হোটেলের বিভিন্ন চরিত্রকে, হাজারি ঠাকুর, পদ্মজি, বেজু চক্রবর্তী, এইরকম আরো অনেক চরিত্র। তবে আজকের আদর্শ হিন্দু হোটেলের সাথে তখনকার আদর্শ হিন্দু হোটেলের মিল খুঁজতে যাওয়াটা সম্পূর্ণ অর্থহীন। বাঙালি বড় নস্টালজিয়া নিয়ে সে বেঁচে থাকতে চায়। তাই তো মানুষ আজও রানাঘাটে একটু ভালো পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দুপুরের খাওয়া কি রাতের খাওয়া সারতে চলে আসেন এই হোটেলে। তবে সময়ের দাবি মেনে এই হোটেলেও এখন তৈরি হচ্ছে চাইনিজ, কন্টিনেন্টাল এবং তন্দুরি ডিশ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।